প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের ভগ্নাংশের খেলা শিখন অভিজ্ঞতার 57 পৃষ্ঠা থেকে 63 পৃষ্ঠার সমাধান নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে ভগ্নাংশের খেলা, এটা হচ্ছে 57 পৃষ্ঠা। এখানে শুরুতে একটা গল্প দেওয়া আছে, মূলত তোমাদেরকে গল্পের মাধ্যমে ভগ্নাংশের বিষয়টা বোঝানোর চেষ্টা করছে। আমরা প্রথমত গল্পটা একটু পড়ি, কি বলা হচ্ছে দেখো, দ্রুত পড়ে যাব আমি। যে রাতুল আদর্শ গ্রাম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের মতোই চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে রাতুল ভগ্নাংশ সম্পর্কে জেনেছিল, যেমনটা তোমরাও কিন্তু জেনেছিলে। তাই যখনই সম্ভব হয় রাতুল ভগ্নাংশের ধারণা ব্যবহার করে হিসাব করে, কারণ ভগ্নাংশের মাধ্যমে আমরা খুব সহজেই নিজেদের মধ্যে জিনিস ভাগাভাগি করে নিতে পারি। আবার পূর্ণ সংখ্যায় প্রকাশ করা যায় না এমন বিষয়গুলো বোঝার ক্ষেত্রে ভগ্নাংশ আমাদের সাহায্য করে। যেমন সেদিন রাতুলের মা পিঠা তৈরি করেছিলেন, সেখানে 5টা পিঠা ছিল। রাতুল ওই 5টি পিঠা তার বোন রিয়ার সাথে ভাগ করে নিল। রিয়া তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। প্রথমে রাতুল নিজে 2টা পিঠা নিল এবং রিয়াকেও 2টা পিঠা দিল। এরপর 5 নং পিঠাটি রাতুল 2টি সমান ভাগে ভাগ করে নিল। তারপর অর্ধেক পিঠা রিয়াকে দিল এবং বাকি অর্ধেক নিজের জন্য রাখলো। রাতুল আর রিয়ার এই পিঠার ভাগাভাগি দেখে মা খুব খুশি হলেন। এই যে গল্পের পিঠা ভাগাভাগির গল্পের মধ্যে 5 নং পিঠাটি যে ভাগ করলো, এখানে কিন্তু ভগ্নাংশের ব্যবহার আছে। এই বিষয়টা একটু পরেই বলবে, আমরা পরবর্তী বিষয়ে যাই। ঠিক আছে, এই যে দেখো এই যে এখান থেকে আছে, চিন্তা করে বলো তো রাতুলের মতো কোন কোন ক্ষেত্রে তোমরা এভাবে ভগ্নাংশ ব্যবহার করেছো। ঠিক আছে, আমরা চিন্তা করে বলতে পারি আমরা যেখানেই কিন্তু এরকম ভাগ করার বিষয়টা আছে সেখানে আমরা কিন্তু মূলত ভগ্নাংশের ব্যবহার আমরা বেশিরভাগ করে থাকি। ঠিক আছে, ভাগ করার ক্ষেত্রে আমরা ভগ্নাংশের ব্যবহারটা করি। ঠিক আছে, আচ্ছা, তারপর বলা হচ্ছে দেখো, রাতুল আর রিয়া ভাগ করে যে পিঠা পেল তা যদি সংখ্যায় লিখে প্রকাশ করি কেমন হবে বলো তো। রাতুল জানতো যে একটি পিঠার অর্ধেককে আমরা 2/1 লিখতে পারি। হ্যাঁ, 1-এর অর্ধেক হচ্ছে 2/1, এটা জেনে রাখবো। ঠিক আছে, একটি পিঠার অর্ধেক মানে হচ্ছে 2/1। এখানে 2 মানে হচ্ছে মোট কয় ভাগ। মোট যেহেতু একটা পিঠাকে 2 ভাগ করে ফেলেছে, তাই মোট ভাগ হচ্ছে 2, 2টা হরে বসেছে এবং 2/1। ঠিক আছে, 2 ভাগের মধ্যে 1 ভাগ নিয়েছে। ঠিক আছে, তাই হচ্ছে উপরে 1। ঠিক আছে, এটা আরও বিস্তারিত একটু পরে জানতে পারবে। দেখো, এরপর পিঠা খাওয়ার সময় রাতুল রিয়াকে জিজ্ঞেস করলো, এখন যদি অর্ধেক পিঠাকে আবার সমান 2 ভাগে ভাগ করি, মানে ছবি 1-এর মতো, তাহলে তা একটি পূর্ণ পিঠার কত অংশ হবে। যেমন দেখো, ছবি 1-এর মধ্যে প্রথমত একটা সম্পূর্ণ বৃত্তাকার পিঠাকে 2 ভাগ করেছে, সমান 2 ভাগ করে। মনে করে যে এখানে যদি আমরা এই যে রং করা অংশ কল্পনা না করি, জাস্ট এরকম পুরো অর্ধেকটা কল্পনা করি, তাহলে হবে যে একটা পিঠার অর্ধেক। এই অর্ধেককে যদি আবার এরকম 2 ভাগ করা হয়, যে 2 ভাগ করে, তাহলে কিন্তু কি হবে, তাহলে কিন্তু এই অর্ধেক করলে একটা পিঠাকে সমান 4 ভাগ করা যাবে। যেমন এই যে তোমরা ছবি 2-এ দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই যে সমান অর্ধেককে যদি আমরা আবার 2 ভাগ করি, তাহলে কিন্তু সমান সমান মোট 4টি ভাগ তৈরি হবে। ঠিক আছে, তারপরে দেখো, রাতুলের প্রশ্ন শুনে রিয়া তার অর্ধেক পিঠাটিকে আবার সমান 2 ভাগে ভাগ করলো এবং রাতুলের পিঠার পাশে রেখে দিল। দেখা গেল যে 4টি সমান ভাগ একসাথে করলে আমরা একটু উপরে তুলি, একটি সম্পূর্ণ পিঠা পাওয়া যায়, যেটা ছবি 2-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এই যে 4টি ভাগ একসাথে রাখলে কিন্তু একটা সম্পূর্ণ পিঠা পাওয়া যায়। ঠিক আছে, আর এই যে সম্পূর্ণ পিঠার মধ্যে যে দেখো 4 ভাগ, এখানে একটা বিষয় দেখো, এই ভগ্নাংশটা যদি আমরা একটু বলি, ছবি 3-এর এটা যে 4, এখানে 4 কেন, কারণ সম্পূর্ণ কত ভাগ, মোট কত ভাগ, এটা হবে যে হরের ঘরে। এখানে যেহেতু মোট 4টা ভাগ দেখা যাচ্ছে, তাই 4টা ভাগ হরের ঘরে, এবং যেহেতু 4 ভাগের মধ্যে 3 ভাগকে নেওয়া হয়েছে, অর্থাৎ 3 ভাগকে রং করা হয়েছে, তাই 3 হবে যে লবের ঘরে। আর এখানে দেখো 6/3, এখানে দেখো মোট ভাগ হচ্ছে 6, তাই এখানে 6 হরের ঘরে এবং 3 ভাগকে নেওয়া হয়েছে বা 3 ভাগকে রং করা হয়েছে, তাই উপরে লবের ঘরে হচ্ছে 3। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা হবে। দেখো, এখান থেকে পড়ে আমরা, সুতরাং আমরা বলতে পারি এই প্রতিটি অংশ ওই পিঠাটির 4/1 ভাগ অথবা 4/1, অর্থাৎ ওই যে মোট 4 ভাগ করলে 4 ভাগের মধ্যে প্রত্যেক 1 ভাগকে আমরা বলবো যে 4/1। ঠিক আছে, তারপর দেখো, আবার এই 4 ভাগ একসাথে করলে 4/4, আর যদি সম্পূর্ণ 4 ভাগকে বোঝায়, সম্পূর্ণ 4 ভাগকে একসাথে বোঝায়, তাহলে হবে 4/4, যেটা কিন্তু সম্পূর্ণ এক অংশই বোঝায়। ঠিক আছে, তাই এখানে কি বলা হচ্ছে দেখো, 4/4 অথবা একটি পূর্ণ পিঠা পাওয়া যায়। যে কোনো সংখ্যা যদি লব এবং হরে যদি একই হয়, অর্থাৎ 5/5 মানে 1, 10/10 মানে 1, 4/4 মানে সম্পূর্ণ 1, এটাই বুঝিয়েছে এখানে। ঠিক আছে, তাহলে 4 মানে সম্পূর্ণ পিঠা 4 ভাগ করলে
4 ভাগই যদি কেউ নেয় তার মানে বলা হবে যে সে সম্পূর্ণ পিঠাটি নিয়েছে, ঠিক আছে, একটি পূর্ণ পিঠা নিয়েছে, এটাই। তারপর রিয়া আর রাতুল পিঠা খেতে খেতে আরও আলোচনা করতে থাকলো। আমরা যদি একটা পিঠার 4টি সমান ভাগের 3 ভাগ নেই তাহলে আমরা বলবো যে 4 ভাগের 3, মানে সমান 4 ভাগ করেছে তাই 4 হচ্ছে নিচে এবং এর মধ্য থেকে 3 ভাগ নিয়েছে তাই হবে যে 3, 4 ভাগের 3। আচ্ছা, তারপর দেখো আবার যদি আমরা পিঠাকে 6টি সমান ভাগে ভাগ করি তাহলে 3 ভাগ নেই তখন হবে 6 ভাগের 3, যেটা ছবি 4 এবং আমরা আলোচনা করেছি ইতিমধ্যে, তাই আমি এটা আর বিস্তারিত বলছি না, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপর কি বলা হচ্ছে দেখো, রিয়া তখন চিন্তা করে দেখলো ভগ্নাংশ, যেটাকে ইংলিশে ফ্র্যাকশন বলা হয়। ফ্র্যাকশন হলো এমন এক ধরনের সংখ্যা যা একটি পূর্ণ বস্তুকে ইংলিশে বলা হয় যে হোল, ঠিক আছে, হোল থিংস, ঠিক আছে, বা পূর্ণ বস্তুর অংশকে বা পার্টকে, পার্ট অর্থ অংশ, পূর্ণ বস্তুর অংশকে প্রকাশ করতে আমাদের সাহায্য করে। অর্থাৎ ভগ্নাংশ আমাদের কিসে সাহায্য করে? ভগ্নাংশ হচ্ছে কোনো পূর্ণ বস্তুর বা পূর্ণ জিনিসের সামান্য অংশ বা নির্দিষ্ট কিছু অংশকে বোঝানোর জন্যই কিন্তু ভগ্নাংশের ব্যবহার করা হয়। তারপর দেখো রাতুল খেয়াল করে দেখলো যে ভগ্নাংশ প্রকাশ করার জন্য পূর্ণ বস্তুর অংশগুলোকে সমান ভাগে ভাগ, ঠিক আছে, মানে ইকুয়ালে ভাগ করা হয়। যেমন তারা পিঠাটিকে সমান 2 ভাগে ভাগ করেছে এবং পরে সমান 4 ভাগে ভাগ করেছিল, ঠিক আছে, এটাই বলেছে। আশা করছি খুব সহজে বুঝতে পেরেছো। এবার আমরা এখানে যে একটা বক্স আছে, বক্সে কি বলতে চাচ্ছে ও এটা একটু দেখো। এখানে দেখো বলা হচ্ছে ভগ্নাংশ এমন একটি সংখ্যা যা একটি পূর্ণ বস্তুর অংশকে বোঝায়। তাহলে ভগ্নাংশ কি জিজ্ঞেস করলে তোমরা এটা বলতে পারো যে ভগ্নাংশ এমন একটি সংখ্যা যা পূর্ণ বস্তুর অংশকে বোঝায়, অংশ বিশেষকে বোঝায়। যেমন উপরের হ্যাঁ ছবি 3, আমরা ছবি 3 না বলে জাস্ট এটা বলবো যে উপরে 4 ভাগের 3, যেমন যে 4 ভাগের 3 হলো একটা ভগ্নাংশ যা আমরা বলি 4 ভাগের 3 ভাগ। এখানে 4 হলো পিঠার মোট সমান ভাগ বা অংশের সংখ্যা এবং 3 হলো যে অংশটুকু কেটে নেওয়া হলো, ঠিক আছে। গণিতের ভাষায় 4কে বলা হয়ে থাকে হর, যেটাকে ইংলিশে বলা হয় ডিনোমিনেটর, এবং 3কে বলা হয়, অর্থাৎ উপরে যেটা থাকে এটাকে বলা হয় যে লব, যেটাকে বলা হয় যে নিউমেরেটর। নিউমেরেটর বা লব বসা হয় যে ভগ্নাংশের উপরে এবং ডিনোমিনেটর বা হর বসে যে ভগ্নাংশের নিচে। আশা করছি বুঝতে পেরেছো। আবার একটা খেলার নাম দিয়েছে ভগ্নাংশের তুলনা। এখন আমরা ভগ্নাংশের তুলনা সম্পর্কে জানবো। আমরা সরাসরি খেলার ধাপ সমূহতে যাই। কি বলা হচ্ছে দেখো, ছক কাটা কাগজ থেকে 2টি স্ট্রিপ কেটে নাও, মানে 2টা কাগজ কেটে নাও আর কি। ছক কাটা কাগজের মধ্যে 2টা স্ট্রিপ, মানে 2টা কাগজ, 2 ভাগ কাগজ কেটে নাও। তারপর একটি স্ট্রিপকে সমান 3 ভাগে ভাগ করে 2 ভাগ রং করবে। অর্থাৎ একটা স্ট্রিপকে 3 ভাগ, মানে একটা কাগজকে আমরা 3 ভাগে ভাগ করব, 3 ভাগে ভাগ করে তার 2 ভাগ রং করিয়ে দেব। অর্থাৎ এটাকে ভগ্নাংশ আকারে বললে 3 ভাগের 2। 3 ভাগের 2 কেন? কারণ 3 মোট করা হয়েছে 3 ভাগ, তাই হরের ঘরে 3, এবং 3 ভাগের মধ্যে 2 ভাগকে রং করা হয়েছে তাই 3 ভাগের 2। আচ্ছা, একইভাবে আরেকটি স্ট্রিপ সমান 4 ভাগ করে 3 ভাগ রং করে ফেলবে, অর্থাৎ 4 ভাগের 3 অংশ রং করবে। এখানে মোট ভাগ হচ্ছে 4, তাই 4 হচ্ছে হরের ঘরে এবং লবের ঘরে হচ্ছে যে 3, কারণ 3 ভাগ রং করেছে। আশা করছি বুঝতে পারছো। তারপর কি বলা হচ্ছে দেখো, এবার রং করা অংশ দুটি তুলনা করো। অর্থাৎ রং করা 2টি অংশ, অর্থাৎ 3 ভাগের 2 এবং 4 ভাগের 3 এর মধ্যে তুলনা করতে বলছে কোনটি ছোট এবং কোনটি বড়, ঠিক আছে। দেখবে যে তুলনা করতে পারছো না, কারণ 2টি স্ট্রিপেই ভাগ করা অংশ এবং রং করা অংশ আলাদা। অর্থাৎ এখানে কিন্তু 2টা ভগ্নাংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হর একই নয়, লবও একই নয়, অর্থাৎ ভিন্ন ভিন্ন, ঠিক আছে। তাই কিন্তু আমরা খুব সহজে কিন্তু এখানে কোনটা ছোট কোন ভগ্নাংশটা বড় সহজে কিন্তু আমরা নির্ণয় করতে পারছি না বা বলতে পারছি না, ঠিক আছে। এবার তাহলে সমান সাইজের 2টি আয়তাকার ছক আঁকো। ছক দুটিকে ছক ক এবং ছক খ এই 2টি নাম দাও। প্রয়োজনে শিক্ষকের নির্দেশনা অনুসরণ করো। এরপর ছক ককে লম্বালম্বিভাবে 3 ভাগে ভাগ করে 2 ভাগ রং করবে। অর্থাৎ এখন আমাদেরকে কিভাবে আমরা সহজে তুলনা করতে পারি এটা বোঝানোর জন্য এবার 2টা কাগজ নিতে বলেছে সমান আকারের, মানে 2টা সমান আকারের আয়তাকারের কাগজ নিতে বলেছে। এর আগে তো র্যান্ডমলি 2টা কাগজ কেটে নিতে বলেছে, বড় ছোট হয়েছিল এগুলো, কিন্তু এখন 2টি সমান আকৃতির কিন্তু আয়তাকার কাগজ নিতে বলেছে। নেওয়ার পর একটার নাম ক দিতে বলেছে আর একটার নাম ছক খ দিতে বলেছে, ঠিক আছে। তারপরে আবার দেখো এখানে বরাবরের মতো এখানে একটা যে আমরা সরাসরি এখানে দেখো 3 ভাগের 2, একটা হচ্ছে 3 ভাগের 2 ভাগ, আর একটা হচ্ছে 4 ভাগের 3 ভাগ। এখানেও কিন্তু আমরা সহজেই বলতে পারছি না কোনটা বড় কোনটা ছোট, কিন্তু আমরা খুব সহজেই মানে হুট করে বলতে পারছি না, ঠিক আছে। এটার জন্য আরও সহজ করার জন্য আবার কি করবে দেখো, আরও সহজ করার জন্য এখানে মূলত সমহর করবে। অর্থাৎ ভগ্নাংশের তুলনা কিন্তু 3 ভাবে করা যায়। একটা হচ্ছে স্ট্রিপ একে, মানে যে এরকম
গ্রিড একে একে আর কি, গ্রিডের সাহায্যে। আরেকটা হচ্ছে সমহর করে বা সমলব, মানে লব হর এগুলো সমান করে, মানে বিশেষ করে সমহরটা বেশি করা হয়। সমহর মানে হর সমান করা, বা সমলব, সমলব করেও কিন্তু করা যায়, মানে সবগুলো লব সব ভগ্নাংশের লব সমান করে তুলনা করা এটা। আবার আরেকটা হচ্ছে আড়াআড়ি গুণ, ঠিক আছে, দুইটা ভগ্নাংশের মধ্যে তুলনা হলে দুইটা ভগ্নাংশের লবের সাহায্যে, লবের সাথে হরের বা এই হরের সাথে লবের এরকম আড়াআড়ি গুণ করে কিন্তু আমরা বড় ছোট নির্ণয় করতে পারি। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। আমরা এখানে দেখো, এখানে সমহর করার বিষয়টা এখানে দেখাচ্ছি। দেখো পরের ধাপে ছক ক এর দাগগুলোকে সমান করে ছক খতে আঁকো এবং ছক ক এর দাগগুলো সমান করে ছক কতে আঁকো। পরের ছবি লক্ষ্য করো। তোমরা পর্যবেক্ষণ করবে যে দুটি ছকের ঘর সংখ্যা একই, যেমন উপরিউক্ত চিত্রের ভাগ সংখ্যা হয়ে যাবে 12টি। এখানে দেখো এই যে এখানে যে আঁকতে বলেছে, আঁকার ক্ষেত্রে এখানে 12টি যে ঘর হয়ে গেল, 12 মূলত কোত্থেকে আসলো? 12 মূলত আসলো যেখানে হর একই হয়ে গেল, অর্থাৎ সমহর করলো। তাহলে সমহর করার জন্য 12 কোত্থেকে আসলো? 12 হচ্ছে যেখানে, যেহেতু আমরা সমহর করব মানে হরকে সমান করব, তার মানে হরগুলোর লসাগু নেবে। এখানে 3 এবং 4 আছে, তাহলে 3 এবং 4 এর লসাগু কত? 3 এবং 4 এর আমরা লসাগু নিলে পাই যে 3 4 12। এই যে 12 এর এখানে 12 হচ্ছে সমহরের হর 12 পেয়েছি। তাহলে 8 কোত্থেকে আসলো? 8 হচ্ছে এই যে প্রথম ভগ্নাংশের হর 3 দিয়ে আমরা লসাগু 12কে ভাগ দেব। তাহলে 12কে ভাগ দিলে 3 দিয়ে, তাহলে পাবো যে 4। ওই 4-এর সাহায্যে যখন আমরা 2 গুণ করব, লব 2 এর গুণ করব, তাহলে 4 দিয়ে গুণ আমরা 8 পাবো। তাই এখানে 8, 12 ভাগের 8। তারপর এই 4 ভাগের 3 ভগ্নাংশকে প্রথমত হচ্ছে লসাগু তো 12 হবেই, যেহেতু আমরা লসাগু 12 পেয়েছি তাই হর 12 হবেই। তারপর 9, এই 9 কোত্থেকে পেল? এই যে লসাগু বা আমরা যে সমহরের হর 12 পেলাম, ওই 12কে এই ভগ্নাংশের হর 4 দিয়ে ভাগ করো। তাহলে 12কে 4 দিয়ে ভাগ করলে আমরা 3 পাই। ওই 3-এর সাহায্যে এই লব 3কে গুণ করলে 3 তিরিককে আমরা 9 পাই, তাই 9 উপরে বসেছে। আশা করছি তোমরা সমহরের বিষয়ে আমি যে মুখে বর্ণনা করলাম তোমরা আশা করছি খুব সহজে বুঝতে পেরেছো। এগুলো বিস্তারিত আমরা আরও জানবো। তাই 12 ভাগের 8, 12 ভাগের 9। এখানে দেখো, এখানে কিন্তু প্রত্যেকটা ভাগের সংখ্যা, প্রত্যেকটা ঘরের সংখ্যা কিন্তু এখন সমান সমান হয়ে গিয়েছে, তাই না? প্রত্যেকটা ঘরের সংখ্যা সমান সমান হয়ে গিয়েছে এবং এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে কয় ভাগ রং করেছে। যেমন এখানে 12 ভাগের 8, মানে এখানে হচ্ছে যে 8টা ঘর রং করেছে, এখানে 9টা ঘর রং করেছে। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই যেখানে 9টা ঘর রং করেছে সেটা বড় হবে। হ্যাঁ, মানে এই যে 12 ভাগের 9, হ্যাঁ এখানে এটাই নিশ্চয়ই বড় হবে, তাই আমরা এটাকে আমরা 12 ভাগের 9কেই বড় বলবো। এখানে আমরা সহজে এই গ্রিডের সাহায্যে বলতে পারি। তাহলে এই বলতে পারলাম আমরা কিভাবে সহজে বলতে পারলাম? কারণ এখানে সমহর করেছে। এরকম গ্রিডের সাহায্যে বা ভগ্নাংশের এরকম আমরা তুলনা করার ক্ষেত্রে সমহর যখন করে ফেলবো তখন সহজে আমরা তুলনা করতে পারবো। বা এখানে আমরা গ্রিডের মধ্যে না দেখেও আমরা এখানে যদি হিসাব যদি বলি, কোন রকম হিসাব? যে ভগ্নাংশের হর যদি একই হয় তাহলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। আবার বলছি, ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। যেমন এখানে হর একই, তাহলে লব বড় হচ্ছে 9, তাহলে 9 যেহেতু বড় তার মানে 12 ভাগের 9 এটাই হবে যে আমাদের বড় ভগ্নাংশ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার এখানে আমরা নিচে আসি। কি বলা হচ্ছে দেখো, দুটি ভগ্নাংশের ভাগ সংখ্যা একই। এখানে ভাগ সংখ্যা বলতে হরকে বোঝাচ্ছে। এখানে মোট ভাগ সংখ্যাকেই সবসময় নিচে বা হরে লিখে, তাই আমরা এখানে কি বলা হচ্ছে ভাগ সংখ্যা একই। তাহলে শুধুমাত্র রং করা অংশ দেখেই বলে দেওয়া যাচ্ছে কোন ভগ্নাংশটি বড়। যেহেতু ভাগ সংখ্যা একই তাই রং করা অংশ দেখেই কিন্তু আমরা বলে দিতে পারছি কোনটা বড় কোনটা ছোট। এখানে 9 ইজ গ্রেটার দেন 8, এই যে 9 বৃহত্তর হচ্ছে 8, সুতরাং 12 ভাগের 9 12 ভাগের 8-এর চাইতে বড়। ঠিক আছে, অর্থাৎ আমরা যে একটু আগে বললাম যে হর একই হলে লব যেটার বড় সেটা বড়। যেহেতু এখানে 9 বড় তাই 12 ভাগের 9টা বড় ভগ্নাংশ হবে। এরকম আরও কয়েকটি উদাহরণ অনুশীলন করো। তোমরা তোমার কাজটি শিক্ষককে দেখিয়ে নাও, অর্থাৎ তোমরা যে কাজটা করেছো সেটা টিচারকে দেখাও। ভুল ত্রুটি হলে টিচার শুধরিয়ে দিবেন। ঠিক আছে, এটাই বোঝাতে চেয়েছে। এবং আরও তোমরা উদাহরণ নিয়ে অনুশীলন করো। তোমরা র্যান্ডমলি যে কোনো দুইটা আলাদা ভিন্ন ভিন্ন ভগ্নাংশ নাও। যেমন হতে পারে 5 ভাগের 2 এবং 4 ভাগের 3। ঠিক আছে, ভিন্ন ভিন্ন নীলা। এবার তোমরা এটাকে তো ভগ্নাংশ দুটার মধ্যে তুলনা করো। ঠিক আছে, এইভাবে তোমরা তুলনা করতে পারো। আচ্ছা, এবার কি বলা হচ্ছে দেখো, একটি মজার বিষয় খেয়াল করো। সেক্ষেত্রে ভগ্নাংশগুলোর হর একই থাকে। যে ক্ষেত্রে ভগ্নাংশগুলোর হর একই থাকে সেক্ষেত্রে ভগ্নাংশগুলোর মধ্যে তুলনা করা খুব সহজ। কিন্তু হর আলাদা হলে কিভাবে তুলনা করা যায়?
তাহলে হর আলাদা হলে কিন্তু আমরা সমহর করে তুলনা করব, যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আর হর একই হলে তো আমরা খুব সহজেই বলতে পারবো লব বড় ছোট এটা চিন্তা করে। আচ্ছা, যে ক্ষেত্রে ভগ্নাংশগুলোর হর আলাদা সেক্ষেত্রে এদের মধ্যে তুলনা করতে হলে প্রতিটি ভগ্নাংশের হরকে একই হরে পরিণত করতে হবে। যে একই হরে পরিণত করা এটাকেই বলা হয় যে সমহর করা। ঠিক আছে, দেখো একই হরে পরিণত করতে হলে আমাদের প্রথমত ওই দুটি হরের লসাগু বের করতে হবে। কিভাবে লসাগু হিসেব করতে হয় তা তোমরা আগের শ্রেণীতে আগের শ্রেণী বলতে পঞ্চম শ্রেণীতে নিশ্চয়ই জেনে এসেছো এবং চতুর্থ শ্রেণীতেও অনেকে কিন্তু জেনে এসেছো। ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা সহজে লসাগু বের করতে পারবে। লসাগু বের করে আমরা হর একই করব বা সমহর করব, আশা করছি বুঝতে পেরেছো। এবার আমি সরাসরি পরবর্তী পৃষ্ঠায় যাই, এখানে আরও কিছু আলোচনা দেখো। যেমন উদাহরণস্বরূপ 3/2 এবং 10/6, এই হর দুটি আলাদা, তাহলে ভগ্নাংশ দুটির হর আলাদা। তাহলে কী করবো আমরা? প্রথমত সমহর করব। সমহর করার জন্য 3 এবং 10-এর লসাগু নেব। 3 এবং 10-এর লসাগু হচ্ছে কত? এই যে 30। তাহলে দেখো 30 দিয়ে আমরা প্রথম ভগ্নাংশের এই যে হর 3কে ভাগ করব, 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে 3 × 30। তাহলে ওই 10 দিয়ে প্রথম ভগ্নাংশের লবকে গুণ করব, তাহলে হচ্ছে কত? 10 × 20। তার মানে উপরে হবে যে 20, নিচে তো 30 হবে। যেহেতু লসাগু 30 পেয়েছি তাই হরে তো 30 হবেই। উপরে হবে যে ওই যে 30কে 3 দিয়ে ভাগ করলে 3 × 30, 10, 10-এর সাথে 2 গুণ করলে 10 × 20। এই যে দেখো যে 10, এই যে 30/20 পেয়েছে। আর দ্বিতীয়টা কোন রকম? দ্বিতীয়টা হচ্ছে যেহেতু 30 হচ্ছে হর বা 30 হচ্ছে লসাগু, তাই 30কে 10 দিয়ে ভাগ করলে 3 × 30, 3 পাই ভাগফল। ওই 3 দিয়ে 6কে গুণ করলে 3 × 6 18, তার মানে 30/18 হবে যা অপর একটা, যে 30/18 পেয়েছে। আশা করছি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এবার আমরা খুব সহজে তুলনা করতে পারি, যেহেতু 30-30 হর যেহেতু সমান, তাহলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। যেমন এখানে 30/20, এখানে 20 ভগ্নাংশের লবটি বড়, তাই অবশ্যই 30/20 ভগ্নাংশটি বড় হবে। আশা করছি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। যেমন এখানে দিয়েছে দেখো 30/20 ভগ্নাংশটি বড়, সুতরাং 30/20 এটা কার ছিল? এটা ছিল 3/2। তা সুতরাং 3/2 এবং 10/6 ভগ্নাংশ দুটির মধ্যে 3/2 ভগ্নাংশটি বড়। আশা করছি তোমরা খুব সহজে ভগ্নাংশের তুলনা করার নিয়মটা বুঝে গিয়েছো, শিখে গিয়েছো। এখন তোমরা খুব সহজেই সমহর করেই তোমরা তুলনা করতে পারবে। ঠিক আছে, আরেকটা আবার সমলব করে, অর্থাৎ লব সমান করেও আছে, যেটা কিন্তু খুব একটা করা হয় না। সমহর করারটাই কিন্তু খুব বেশি করা হয়। ঠিক আছে, আচ্ছা এবার আমরা অপকৃত ভগ্নাংশ ও মিশ্র ভগ্নাংশতে যাব। অপকৃত এবং মিশ্র ভগ্নাংশ যদিও বা তোমরা পঞ্চম শ্রেণীতে পড়েছো। এখানে কি বলা হচ্ছে দেখো, একটা আবার গল্প বলা হচ্ছে দেখো। এবার আমরা রাতুলের কাছে ফিরে যাই। রাতুল পরের দিন স্কুলের টিফিনে মায়ের তৈরি 5টা পিঠা নিয়ে গেল। টিফিনের সময় তার বন্ধু মিলি, হারুন, তানিয়ার সাথে পিঠা ভাগ করে খাবে। তাহলে মোট কয়জন? মোট হচ্ছে 4 জন। কেন 4 জন? কারণ হচ্ছে এই যে রাতুল একজন, তারপর মিলি একজন, হারুন একজন, তানিয়া একজন, তাহলে মোট 3 জন বন্ধু এবং সে একজন, তাহলে মোট হচ্ছে 4 জন পিঠা ভাগ করে খাবে। কিন্তু পিঠার সংখ্যা হচ্ছে 5টি। এই 5টা পিঠাকে 4 জনের মধ্যে ভাগ কিভাবে করবে? রাতুল ভাবতে লাগলো। তখন তানিয়া বলল, এখানে 5টা পিঠা আছে এবং আমরা 4 জনের মধ্যে ভাগ করব। তাহলে আমরা প্রত্যেকে একটি করে পিঠা প্রথমত নেব এবং সর্বশেষ পিঠাটি 4 ভাগ করে প্রত্যেকে 1 ভাগ করে নিব। তাহলে তারা প্রত্যেকে পিঠার কত অংশ পাবে সেটা কি যোগ করে বের করা সম্ভব? তোমরা পঞ্চম শ্রেণীতে ভগ্নাংশের যোগ বিয়োগ সম্পর্কে জেনেছো, সেই অনুসারে নিচের যোগটি করে খালি ঘরে লিখো। অর্থাৎ তোমরা নিশ্চয় পঞ্চম শ্রেণীতে কিন্তু ভগ্নাংশের যোগ বিয়োগ করা শিখেছো। এখানে যে গল্পটা বলেছে, প্রথমত 5টা পিঠার মধ্যে 4 জনে একটা করে 4টা নিয়ে নিল। এবার 5 নাম্বার পিঠা যেটা আছে এটাকে প্রথমত যেহেতু তারা 4 জন সমান 4 ভাগ করলো, যেটা একটু আগে ওই যে ভাই বোনের মধ্যে যে পিঠা ভাগ করার মধ্যে যে 4 ভাগ করেছিল ওইরকম সমান 4 ভাগ করলো। 4 ভাগ করে একজনে 1 ভাগ করে নিল। তাহলে প্রত্যেকে মোট কতটুকু অংশ পিঠা পেল? প্রথমত হচ্ছে প্রত্যেকে একটা সম্পূর্ণ পিঠা পেল এবং আরেকটা পিঠার 4 ভাগের 1 অংশ পেল। ঠিক আছে, এখন এই যে 1 এবং 4 ভাগের 1 যোগ করবে। তাহলে কিভাবে যোগ করবে? প্রথমত এরকম পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ যোগ করলে আমরা প্রথমত হর এই যে 4, এখানে 4 লিখে দিব আমরা সরাসরি। আমি একেবারে সহজ নিয়ম দেখাচ্ছি। 4 আমরা লিখে দিব। ঠিক আছে, এবং এখানে মোট কয়টা রং করা অংশ? এখানে যদি আমরা দেখি তাহলে এই যে 4টা এবং এখানে একটা, তাহলে মোট 5। তাহলে আমরা এখানে সরাসরি আমরা 5 লিখে দিতে পারি, এরকম 5 লিখে দিতে পারি। আর যদি আমরা কাজ করে বলি তাহলে কোন রকম? এই যে হর 4, হ্যাঁ এই যে হর 4 বা লসাগু আমরা এখানে 4 পেলাম। হ্যাঁ, এখানে এই 4 দিয়ে আমরা প্রথমত এই পূর্ণ সংখ্যাকে সরাসরি আমরা গুণ করে দেব।
ঠিক আছে। আর মূলত কিন্তু ওই যে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, এই যে হর দিয়ে ভাগ, এখানে হর কিন্তু মনে মনে 1 আছে, তাই আমরা ফলাফল কিন্তু এই যে হরকে লসাগুকে হর দিয়ে ভাগ করে কিন্তু আমরা ঠিক 4ই পাই। ওই 4-এর সাথে লব 1-এর গুণ করলে 4 একে 4, এবং এখানে কিন্তু এই যে 4 একে 4, 1-এর সাথে 1 গুণ করলে হচ্ছে 1, তাহলে 4 এবং 1-এ হচ্ছে 5। ঠিক আছে, তাহলে আমরা একটা লাইন ওই যে 4 যোগ 1 ওই লাইনটা না লিখে আমরা সরাসরি 4/5 লিখে দিয়েছি। আর এখান থেকে দেখে লিখলে হচ্ছে যেহেতু হচ্ছে লসাগু 4, তাই আমরা নিচে 4 লিখবো, এবং এখানে 5টা ভাগ রং করা আছে, তাই আমরা 5 লিখে দিব, তাহলে হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং আশা করছি তোমরা এগুলো পঞ্চম শ্রেণীতে যেহেতু ভগ্নাংশের যোগ বিয়োগ পড়েছো, তাই তোমরা অবশ্যই জানো। এখানে জাস্ট ওই যে গ্রিড করে এই যে এখানে যে চিত্র আঁকলো, এই চিত্রগুলো একটু তোমাদেরকে বুঝতে হবে, জাস্ট এটাই। আচ্ছা, এখন কি বলা আছে দেখো, উপরের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে রাতুল ও তার বন্ধুরা প্রত্যেকে পিঠার 4/5 অংশ পাবে। এখানে একটি বিষয় খেয়াল করে দেখো, 4/5 ভগ্নাংশটি লব হরের চেয়ে বড়। এখানে আমরা একটা নতুন বিষয় দেখলাম, যেটা আমরা যদিও আগে থেকেই জানি, পঞ্চম শ্রেণীতে পড়েছি। তারপর এখানে কি বলা হচ্ছে দেখো, লব হরের চাইতে বড়। এই ধরনের ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ। যদি কোনো ভগ্নাংশের লব বড় হয়, হর ছোট হয়, তাহলে সেই ভগ্নাংশটা অবশ্যই অপকৃত ভগ্নাংশ হবে, যেটাকে ইংলিশে বলা হয় যে ইমপ্রপার ফ্র্যাকশন। ইমপ্রপার ফ্র্যাকশন নামে পরিচিত। আবার 4/5 ভগ্নাংশটিকে আমরা ভেঙে এক সমস্ত, এটাকে পড়া হয় যে কি এক সমস্ত 4/1, ইংলিশে পড়লে 1 হোল 1/4, 1 হোল 1/4, আর বাংলায় পড়লে এক সমস্ত 4/1 আকারে লিখতে পারে। ঠিক আছে, এখানে এক সমস্ত 4/1, যে মিশ্র ভগ্নাংশ যেটাকে নেওয়া হয়। তোমরা আশা করছি পঞ্চম শ্রেণীতে মিশ্র ভগ্নাংশ, তারা তোমরা যারা পঞ্চম শ্রেণীটা ভালোভাবে পড়ালেখা করেছো, তারা নিশ্চয়ই অবশ্যই অপকৃত থেকে এই যে মিশ্র ভগ্নাংশে নেওয়াটাও তোমরা অবশ্যই শিখেছো। আচ্ছা, পূর্ণ সংখ্যা, তাহলে এখানে দেখো এই যে ভেঙে এক সমস্ত 4/1 আকারে লিখতে পারে, যেখানে ভগ্নাংশটিকে একটি পূর্ণ সংখ্যা ও একটি ভগ্নাংশের সমন্বয়ে লেখা হয়েছে। এরূপ একটি পূর্ণ সংখ্যা এবং একটি ভগ্নাংশ মিলে যে ভগ্নাংশ পাওয়া যায় তা হলো মিশ্র ভগ্নাংশ, যেটাকে বলা হয় যে মিক্সড ফ্র্যাকশন। অর্থাৎ একটি পূর্ণ সংখ্যা এবং একটি এই যে কি বলে যে একটি পূর্ণ সংখ্যা এবং একটি ভগ্নাংশ মিলে যেই ভগ্নাংশ হয়, যে নতুন একটি ভগ্নাংশ হয়, সেটাকে বলা হয় যে মিশ্র ভগ্নাংশ। এখানে মিশ্র কেন? কারণ এখানে একটা পূর্ণ সংখ্যা, যে পূর্ণ সংখ্যা 1কে কিন্তু আবার অপকৃত ভগ্নাংশও কিন্তু বলা যায়। ঠিক আছে, তাহলে এই যে পূর্ণ সংখ্যা এবং একটা এই যে আরেকটা এমনি স্বাভাবিক ভগ্নাংশ, এই দুটা এখানে যেহেতু দুটা ভগ্নাংশের মিশ্রণ ঘটেছে, প্রকৃত ভগ্নাংশ এবং অপকৃত ভগ্নাংশ উভয় ভগ্নাংশের যেহেতু মিশ্রণ ঘটেছে, তাই এটাকে বলা হয় যে অপকৃত ভগ্নাংশ। যেমন যে এক সমস্ত 4/1, এটা এই ভগ্নাংশটা একটা মিশ্র ভগ্নাংশ বা মিক্সড ফ্র্যাকশন। সুতরাং আমরা বুঝতে পারলাম যে মিশ্র ভগ্নাংশ আলাদা কিছু নয়, এটা কিন্তু অপকৃত ভগ্নাংশই। এটাকে জাস্ট ভেঙে একটু এরকম মিশ্র ভগ্নাংশ বানিয়ে লেখা। ঠিক আছে, তাহলে আমরা এই যে দেখো সুতরাং অপকৃত ভগ্নাংশে অর্থাৎ 4/5 ভগ্নাংশকে এক সমস্ত 4/1 আকারে প্রকাশ করতে পারি। এবার চলো মিশ্র ভগ্নাংশকে কিভাবে আমরা অপকৃত ভগ্নাংশ পাওয়া যায় তা দেখে নেই। এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট, এবং তোমরা পঞ্চম শ্রেণীতে কিন্তু আশা করছি এটা শিখেছো। তারপরে একবার দেখে নাও যে এক সমস্ত 5/2। প্রথমত আমরা হরকে হরের জায়গায় লিখে দেব, তারপরে হরের সাথে পূর্ণ সংখ্যার আমরা কি করব, গুণ করব, অর্থাৎ 5-একে 5, এই যে 5 গুণ 1, এবং এই গুণফলের সাথে আমরা লবকে যোগ করে দেব, অর্থাৎ এই যে 2কে যোগ করে দেব, অর্থাৎ 5-একে 5 এবং 2 যোগ করলে 7, এই যে 5 আর 2 হচ্ছে 7, 5/7 এভাবে পেয়েছে। আশা করছি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো, এবং তোমরা বেশিরভাগই তো আগে থেকে এই বিষয়টা জানো। তো এখানে আমরা সময় নষ্ট না করে আমরা পরবর্তী যে একক কাজে চলে আসি। একক কাজ বলেছে কি দেখো, নিচের রং করা অংশগুলো ভগ্নাংশ আকারে লিখে প্রকাশ করে। একদম ইজি। প্রথমত আমরা এখানে হরের ঘরে মোট কত ভাগ করেছে, এখানে দেখো 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4, 5, 6, যেহেতু মোট 6 ভাগ, তাহলে আমরা এখানে হরের ঘরে লিখবো যে 6, এবং 6-এর মধ্যে 1, 2, 3, 4 ভাগ যেহেতু রং করেছে, আমরা 6/4। আমি আশা করছি মুখে বলে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, লেখা যদিও দেখতে অসুবিধা হয়, এখানে এটা হবে যে 6/4। তারপর এটা কত হবে বলো দেখি। প্রথমত আমরা কয় ভাগ, এখানে কয়টা ঘর আছে, 1টা 2টা 3টা 4 5 6 7 8 9 10 11 12, 12টা ঘর আছে, তাই এখানে হবে যে নিচে হরের ঘরে হবে যে 12, আমরা এখানে হরের ঘরে 12 লিখব। এবং উপরে কয় ঘর রং করেছে, এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9, এই যে দেখো 9টা ঘর রং করেছে, তাই এখানে 12/9, যে 12/9
9, এই যে 9 দ্বারা বোঝাচ্ছে যে 9টা ঘর রং করেছে বা 9টা ঘরকে নেওয়া হয়েছে, এবং 12 দ্বারা বোঝাচ্ছে যে মোট 12টা ভাগ করেছে। এবার এটা দেখো দেখি গ নাম্বারটা কীভাবে গুনবো আমরা। প্রথমত এখানে কয়টা ঘর সহজে গুনবার জন্য এদিকে এবং ওইদিকে দৈর্ঘ্য প্রস্থ আমরা গুনে তারপর গুণ করতে পারি। যেমন দেখো 1টা 2টা 3 4 5, এদিকে 5টা, এদিকে 1টা 2টা 3টা 4টা 5, তাহলে 5 5 আর 25, তাহলে মোট হচ্ছে এখানে 25। 25টা হচ্ছে এখানে ঘর, 25টা ভাগ করেছে, তাই এখানে 25 হবে যে হরে, এবং লবে হবে যে কয়টা ঘর রং করেছে। এটা একটু আমরা কষ্ট করে গুনে নেই। দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9টা ঘরকে রং করেছে। আমার গুনার মধ্যে যদি ভুল না হয় তাহলে 9টা ঘর রং করেছে, তাহলে 25 ভাগের 9 হবে যে এটার উত্তর। তারপর এটা দেখো তাহলে মোট কয়টা ঘর, এটাতে 1টা 2 3 4 5, এদিকে 1 2 3 4 4 5 আর 20, তাহলে 20। আমার গুনার মধ্যে যদি ভুল না হয় তাহলে এখানে হবে যে 20 হচ্ছে যে আমাদের হর। ঠিক আছে, আমি জাস্ট গুনার সময় যদি ভুল হয়ে যায় তাহলে এটা ভুল হয়ে যাবে, তাই আমি তোমাদেরকে একটু সেফ থাকার জন্য আমি বলে দিচ্ছি, তোমরা আরেকবার গুনে নেবে। ঠিক আছে, তাহলে নিচে হচ্ছে যেহেতু আমরা গুনার মধ্যে 20টা পেয়েছি, তাই এখানে নিচে হবে 20, উপরে হবে যে কয়টা ঘর রং করেছে। দেখি আমরা 1টা 2টা 3 4 5 6 7 8 9 10 11, 11টা ঘর রং করে, তাই এখানে আমরা 11 লিখবো। উপরে হচ্ছে 11, এটা আমরা 11ই লিখলাম। এর দিকেও একটু গোল করে দেই 11। ঠিক আছে, 20 ভাগের 11। আমার লেখাটা একটু দেখতে খুবই অদ্ভুত লাগছে, যেহেতু আমার এখানে কম্পিউটারে লিখতে অসুবিধা হয়। যাই হোক, তোমরা বুঝতে পারছো আশা করি। 20 ভাগের 11, তারপর এটা কত হবে বলো দেখি, খুব সহজে বের করতে পারবে। মোট কয় ভাগ, 1 2 3 4 5, তাহলে 5 হবে যে নিচে, হরের ঘরে হবে যে 5, এবং উপরে লবের ঘরে হবে যে 2 ভাগ রং করেছে, স্পষ্ট দেখতে পাচ্ছ, তাই 5 ভাগের 2। এটা দেখো একদম নিচে, তোমরা এটা কত লিখবে, এখানে মোট 1 2 3 4 5 6, 6টা ঘর রং করে, 6টা ঘর ভাগ করা হয়েছে, তাই 6 হবে নিচে, উপরে হচ্ছে 3, 3টা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, তাই 3টা ঘর রং করেছে, তাই 3। এটা দেখো আমরা প্রথমত ঘরগুলো গুনবো, খুবই সাবধানে গুনবো, যেহেতু ছোট ছোট ঘর। 1 2 3 4 5 6, আর দিয়ে গুনলে 1 2 3 4 5, তাহলে 5 6 30, তাহলে হবে যে 30টা ঘর, এখানে 30টা ঘর করা হয়েছে বা 30 ভাগ করা হয়েছে, তাই 30টা হবে যে হরে। এবং লবে হবে যেখানে কয়টা ঘর রং করেছে দেখি তো, 1 2 3 4 5 6, দিকে 6টা 7 8 9 10 11 12 13 14। ঠিক আছে, আমি গুনার মধ্যে 14 পেয়েছি, যদি আমার গুনার মধ্যে ভুল না হয় তাহলে 14ই হবে, 30 ভাগের 14ই হবে যেটা। তোমরা আরেকবার গুনে দেখবে। ঠিক আছে, 30 ভাগের 14। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। এভাবে আমরা খুব সহজে একক কাজটা করে নিলাম। এবার দেখো 2 এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট, দেখো যে 61 পৃষ্ঠার 2 কি বলা হচ্ছে, দেখো নিচের 4 জোড়া ভগ্নাংশের মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট খুঁজে বের করো। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা যদিও বা আমরা একটু আগে কিন্তু আমরা করেছিলাম, এখানে যে করা আছে যে সমহর করে ভগ্নাংশের তুলনা যে পড়েছিলাম, এই ভগ্নাংশের তুলনা দিয়েই কিন্তু এখানে এই 4টা কিন্তু আমরা কোনটা ছোট কোনটা বড় আমরা খুঁজে বের করব। এই পুরো এই যে এটা কিন্তু আমরা এখন বোর্ডে সমাধান করে দেখাবো, তোমরা বোর্ডে নিশ্চয়ই এটা দেখতে পাবে। 61 পৃষ্ঠার 2 নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে, দেখো নিচের 4 জোড়া ভগ্নাংশের মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট খুঁজে বের করো। এখানে 4 জোড়া ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশগুলোর মধ্যে আমরা এখন তুলনা করব, মানে কোনটা ছোট কোনটা বড়। এই ভগ্নাংশের তুলনা কিন্তু মোটামুটি 3 ভাবে করা যায়। একটা হচ্ছে কাগজে গ্রিড এঁকে, যেটা কিন্তু তোমরা একটু আগেও কিন্তু এই ভিডিওতে একটু আগেও দেখাচ্ছো, তবে এখন আমি এখানে কাগজে গ্রিড এঁকে ওই তুলনাটা দেখাবো না, বাকি দুইটা নিয়ে আলোচনা করব। প্রথমত একেবারে সহজ পদ্ধতি, যেটা সহজ বলতে যেটা একেবারে দ্রুত নির্ণয় করা যায়, সেটা হচ্ছে যে 8 গুণন করে। ঠিক আছে, 8 গুণনটা কোন রকম, যেমন আমরা যদি এটাকে চুজ করি, তাহলে দেখো 10 ভাগের 3 5 ভাগের 2, তাহলে কিভাবে আমরা 8 গুণন করব, এই লবের সাথে এই 5-এর গুণ, অর্থাৎ 3 5 হচ্ছে কত 15, আর এই 10-এর সাথে 2, তাহলে 10 দ্বিগুণে কত 20। এখন 15 তো অবশ্যই 20-এর চাইতে ছোট, তার মানে 15টা মানে হচ্ছে এই যে 10 ভাগের 3, তাহলে 10 ভাগের 3 অবশ্যই এই 5 ভাগের 2-এর চাইতে ছোট হবে। তাহলে এটা যে পদ্ধতিতে করলাম সেটা হচ্ছে আমাদের 8 গুণন। ঠিক আছে, আড়ে গুণ করেই কিন্তু আমরা তুলনা করলাম। আড়ে গুণটা কোন রকম, এই লবের সাথে হরের গুণ করব, এই হরের সাথে লবের গুণ করব, তাহলে আমরা কিন্তু মানে প্রথমত করব যে আমরা এই লবের সাথে হরের গুণ। তাহলে এই 2 নাম্বারটা যদি আমরা করি, 5 7 কত 35, তারপরে যে 4 9 36,
যেহেতু 35 36-এর চাইতে ছোটো, তাই এই 35 মান আমরা বুঝবো যে 9/5 অবশ্যই 7/4-এর চাইতে ছোট হবে। তাহলে এইভাবে আমরা খুব সহজেই 8 গুণন করে কিন্তু আমরা আর গুণন করে বা 8 গুণন করে কিন্তু আমরা ভগ্নাংশের তুলনা করতে পারি। তাহলে এটা হচ্ছে যে আড়াআড়ি গুণ করে ভগ্নাংশের তুলনা করার পদ্ধতি। আশা করছি তোমরা বুঝে গিয়েছো। এবার আমরা ওই যে সমহর করে ভগ্নাংশের তুলনা করার পদ্ধতিটা নিয়ে আলোচনা করব। এটা একটু বিস্তারিত আলোচনা করতে হবে, তাই আমি এগুলো মুছে দিচ্ছি এবং আমি এখন সমহর পদ্ধতিতে এই প্রথমটা এখন করব। তাহলে সমহর করার জন্য আমাদেরকে প্রথমত আর সমহর এবং সমলব করেও কিন্তু ভগ্নাংশের তুলনা করা যায়, ঠিক আছে। তাহলে কয়টা পদ্ধতি হলো? একটা হচ্ছে যে আমাদের কাগজে গ্রিড 1-এ, ঠিক আছে, কাগজে গ্রিড 1-এ আমরা অপকৃত করে বা ওইখানেও কিন্তু সমহরের ব্যবহার আছে, যদিও বা কাগজে গ্রিড করে যে আমরা ওইখানেও সমহরের ব্যবহার আছে, তাহলে সেটা আলাদা বিষয়। আমরা একটা হচ্ছে কাগজে গ্রিড 1-এ করতে পারি তুলনা, আরেকটা হচ্ছে যে আড়াআড়ি গুণ করে ভগ্নাংশের তুলনা, আরেকটা হচ্ছে সমহর বা সমলব। সমলবটা কিন্তু খুব বেশি করা হয় না, মানে ব্যবহার কম, সমহরটা বেশি করা হয়। এখন আমরা সমহর করব। তাহলে সমহর করা মানে সমান সমান, এই যে হরকে সমান বানিয়ে ফেলা। তাহলে হর এই যে 10 এবং 5, এই 10 এবং 5কে আমাদেরকে সমান বানানোর জন্য কি করতে হবে? এই হর দুটার লসাগু নিতে হবে। হর যতগুলাই হবে হোক না কেন, সব কটা হরের একই করার জন্য অর্থাৎ সমহর করার জন্য ওই সব হরগুলোর আমাদেরকে লসাগু বের করতে হবে। তাহলে এখন প্রথমটা করছিলাম, তাহলে 10 এবং 5-এর আমরা কি করব? তাহলে এখানে হর 10 ও 5 এর লসাগু, তাহলে 10 এবং 5-এর লসাগু কত? তোমরা চাইলে এখানে রাফ করতে পারো। তাহলে কত? আমরা 5 দিয়ে দিলে 5 দুগুণে 10, 5 একে, তাহলে 5 দুগুণে আমরা কত পাই? 10। তাহলে 10 এবং 5-এর লসাগু হচ্ছে কত? 10। তাহলে এই 10 দিয়ে আবার আমরা প্রথম ভগ্নাংশের হরকে আমরা ভাগ দেব, মানে এটা হচ্ছে লসাগু 10, এটাকে আমরা প্রথম ভগ্নাংশের হর 10 দিয়ে ভাগ দিলে ফলাফল যে 1 পাই, এই 1 দিয়ে আমরা এখন এই 10/3, এই 10/3 প্রথম ভগ্নাংশের এই লবকেও আমরা এই যে ফলাফল 1 দিয়ে গুণ করব, হরকেও আমরা 1 দিয়ে গুণ করব। তাহলে আমরা যেটা পাবো সেটা হয়ে যাবে আমাদের এই 10-একে 10, 3-একে 3, এটা হয়ে গেল আমাদের সমহর করে ফেললাম 10/3। এবার 5/2, 5/2 এটাকে আমরা এবার একইভাবে আমরা কিভাবে করব দেখো। এই যে হর 5 আছে, এই 5 দিয়ে আমরা কি করব? এই যে লসাগু 10কে ভাগ করব, অর্থাৎ এই 10কে 10, এটা হচ্ছে লসাগু 10কে এই দ্বিতীয় ভগ্নাংশের হর 5 দিয়ে ভাগ করলে 2 পাই। সুতরাং 5/2 সমান এই 5/2কে এখন আমরা লবকেও আমরা এই 2 দিয়ে গুণ করব, 5কেও আমরা 2 দিয়ে গুণ করব। হর তো অবশ্যই 5 দুগুণে 10, লসাগু যেহেতু 10 হবে, আবার 2 দুগুণে 4। এই যে আমরা 10/3 এবং 10/4 পেয়ে গেলাম, এটাই হচ্ছে আমাদের সমহর। এখন আমরা সমহর করে নিলাম। তাহলে সমহর করার পর ভগ্নাংশের তুলনা আমরা কিভাবে করব? প্রথমত আমাদেরকে সূত্রটা জানতে হবে, অর্থাৎ সমহরের করার পর তুলনাটা জানতে হবে। কোন রকম? সেটা হচ্ছে হর যদি একই হয়, ঠিক আছে, কোনো ভগ্নাংশের, হ্যাঁ, 2 বা ততোধিক ভগ্নাংশের আমরা হর যদি একই পাই, তাহলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়, বা যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটি ছোট। যেহেতু এখানে 10/, আমরা জাস্ট বলতে পারি যেহেতু এখানে 3 ক্ষুদ্রতর 4, তাহলে লব যেহেতু 3 ছোট, তার মানে অবশ্যই 10/3টা 10/3 ক্ষুদ্রতর, এই 4 এটা হচ্ছে 10/4। তাহলে এখন এই 10/3 এটা কার ছিল? আমরা অর্থাৎ দিয়ে লিখতে পারি, অর্থাৎ এই 10/3টা ছিল যে 10/3, তাহলে 10/3 ক্ষুদ্রতর, এই 10/4 ছিল যে 5/2। এই দেখো আমরা সমহর করে কিন্তু আমরা ভগ্নাংশ দুইটার তুলনা করে ফেললাম, অর্থাৎ 10/3 5/2-এর চাইতে ছোট বা ক্ষুদ্রতর। তাহলে সমহর করার পর ভগ্নাংশের তুলনা কিভাবে করব? মানে ভগ্নাংশের হর যদি একই হয়, তবে যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটি ছোট, বা যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। যেমন এখানে লব 4 বড়, তাই এই 4-এর ভগ্নাংশটা, এই যে এই ভগ্নাংশটা বড় হবে, বা এই 3 এটা ছোট, তাই এটা ছোট হবে। আশা করছি বুঝতে পেরেছো। এই পদ্ধতিতে এখন আমরা বাকি 3টা করব, ঠিক আছে। এগুলো ছটফট মুছে দেই, মুছে দিয়ে এখন আমরা দ্বিতীয় নাম্বারটা এখন সমাধান করব। দ্বিতীয় নাম্বারটা সমাধানের জন্য প্রথমত আমরা সমহর করব। তাহলে 9 এবং 7 এর লসাগু, যেহেতু 9 এবং 7কে আমরা লসাগু করতে পারছি, অর্থাৎ 9 এবং 7কে কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না, আমরা সরাসরি গুণ দিয়ে দেবো। তাহলে গুণ করলে 7 9 63 পেয়ে যাব আমরা লসাগু।
তাহলে এই 63 লসাগু দিয়ে আমরা লসাগু 63কে আমরা প্রথম ভগ্নাংশের হর 9 দিয়ে ভাগ করব, 7 পাই। সুতরাং 9/5 মানে হচ্ছে যে, হ্যাঁ আমরা আবার লিখতে পারি এখানে 9/5 অর্থাৎ গুণ কী করতে পারি 9/5, এই যে এখানে লব এবং হরকে আমরা এই 7 দিয়ে গুণ করব। এখানে অবশ্যই 7 নং 63, 5 7 35। এবার এই লসাগু দিয়ে এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর 7 দিয়ে ভাগ করব, এখানে 9 পাবো। সুতরাং এবার দ্বিতীয় ভগ্নাংশ 7/4 মানে হচ্ছে 7/4কে আমরা লব এবং হরকে একই সংখ্যায় 9 দিয়ে আমরা গুণ করব। 9 দিয়ে গুণ করলে পাবো যে নিচে 7 নং 63, উপরে 4 নং 36। এবার আমরা যেহেতু এখানে হর একই হয়ে গেলে এখন সমহর করে ফেললাম। হর যেহেতু একই, যে ভগ্নাংশের লব ছোট সে ভগ্নাংশটি ছোট, বা যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটি বড়। যেহেতু 35 ক্ষুদ্রতর 36, তার মানে 63/35 এটা ক্ষুদ্রতর এবং 63/36 এটা বৃহত্তর। অর্থাৎ দিয়ে তোমরা চাইলে লিখতে পারো যে 63/35 এটা ছিল যে 9/5, অর্থাৎ 9/5 ক্ষুদ্রতর কত 7/4, 7/4। আশা করছি খুব সহজে বুঝে গিয়েছো। এবার আমরা এই 3 নাম্বারটা করব। তাহলে 3 নাম্বারটা করার জন্য প্রথমত আমাদেরকে সমহর করার জন্য লসাগু বের করতে হবে। তাহলে লসাগু আমরা কত এটা হচ্ছে 9 এবং 3। তাহলে 9 এবং 3-এর লসাগু আমরা এখন বের করব। তাহলে হর 9 ও 3-এর লসাগু, তাহলে 9 এবং 3-এর লসাগু কত দিয়ে যাচ্ছে 3 দিয়ে যাচ্ছে, 3 3 9, 3 1 3, এটা কাট যাচ্ছে না, তাহলে 3 3 9 আমরা লসাগু পেলাম যে 9। তার মানে এই লসাগু 9কে আমরা ভাগ দিব যে প্রথম ভগ্নাংশের হর 9 দিয়ে 1 পাই। তাহলে এবার আমরা সুতরাং এই যে 9/4, সুতরাং 9/4 সমান আমরা লব এবং হরকে এখন একই সংখ্যায় 1 দিয়ে গুণ করব। তাহলে 1 দিয়ে গুণ করলে নিচে 9, উপরে 4 1 4। এবার আবার লসাগু 9কে দ্বিতীয় ভগ্নাংশের হর 3 দিয়ে ভাগ করব, তাহলে পাই যে কত 3। তাহলে সুতরাং দ্বিতীয় ভগ্নাংশ 3/2 সমান আমরা 3/2 যে লব এবং হরকে একই সংখ্যা 3 দিয়ে আমরা গুণ করব। গুণ করলে নিচে পাই 9, উপরে 3 দিয়ে গুণে 6। তাহলে সমহর যেহেতু হয়ে গেল, এই 4 লব এটা কিন্তু 6-এর চাইতে ছোট, তাহলে অবশ্যই 9/4 এটা ক্ষুদ্রতর হবে এবং 9/6 এটা বৃহত্তর হবে। তাহলে অর্থাৎ দিয়ে তোমরা চাইলে লিখে দিতে পারো, অর্থাৎ 9/4 এটা ছিল যে 9/4, তাহলে অর্থাৎ 9/4 ক্ষুদ্রতর, 9/6 ছিল 3/2, 3/2। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, একদম ইজি। কিন্তু তোমরা কিন্তু একটু বুঝে বুঝে করলে সমহর করে সমাধান করতে পারবে। যদিও তোমরা যারা এগুলো কিন্তু ক্লাস 5-এও ছিল, কিন্তু যারা করেছো তো করেছো, হ্যাঁ ক্লাস 5-এর ভগ্নাংশ অধ্যায়ে কিন্তু এই সমহর করার মানে ভগ্নাংশের তুলনার বিষয়টা কিন্তু ছিল, ঠিক আছে। তোমরা অনেকেই হয়তো করেছো, বা যারা করুন এখন ক্লাস 6-এ ওটা ভালো করে শিখে নাও। তাহলে এবার আমরা সর্বশেষ এটা করব। তাহলে প্রথমত আমাদের কি করতে হবে, বরাবরের মতো আমাদেরকে সমহর করার জন্য লসাগু বের করতে হবে, হরের লসাগু, ঠিক আছে। তাহলে হরের লসাগু আমরা কি করব, 15 এবং এটা হচ্ছে কত 12। তাহলে 15 এবং 12 এর লসাগু আমরা নেব। তাহলে 15 এবং 12 এর লসাগু আমরা কত পাই, প্রথমত এটা আমরা 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে দেই, 3 5 15, 3 4 12। এটাকে আর যাচ্ছে না, হ্যাঁ এটা আর যাচ্ছে না, তাহলে গুণ করে ফেলবো। তাহলে 3 5 15, 4 15 হচ্ছে কত 60, 4 15 60 নাকি। তাহলে আমরা লসাগু পেলাম যে 60। তাহলে এবার আমরা এই লসাগু 60কে প্রথম ভগ্নাংশের হর 15 দিয়ে ভাগ করলে 4 পাই। তাহলে সুতরাং 15/7, এই 15/7 হর এবং লবকে আমরা একই সংখ্যা এই যে 4 পেয়েছি 4 দিয়ে আমরা গুণ দিব। তাহলে গুণ দিলে এখানে 4 7, তো এখানে উপরে এগুলোকে মুছে দেই। আমরা উপরে লিখবো যে এখন 28, নিচে আমরা পাবো যে 4 15 60। এবার সর্বশেষ এই যে 60 লসাগু 60কে আমরা এই যে অপর ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা এখানে যে কত 5 12 60 আমরা 5 পাই, তাহলে এখানে 5 লিখলাম। তারপর এবার আমরা সুতরাং এই যে ভগ্নাংশ 12/9, এই 12/9কে মানে লব এবং হরকে একই সংখ্যা আমরা 5 দিয়ে গুণ করব। 5 দিয়ে গুণ করলে উপরে পাই যে 5 নং 45, নিচে পাচ্ছি আমরা হচ্ছে কত 5 12 60।
তাহলে এই যে সমহর হয়ে গেল, হর হর মিলে গেল, তাহলে তুলনা করতে ইজি আমাদের একদম 28 ক্ষুদ্রতর 45। তাহলে যেহেতু 28 ছোট, মানে লব 28 ছোট, তার মানে অবশ্যই 60/28 এটা কি হবে, ক্ষুদ্রতর হবে 60/45 তুলনায়। অর্থাৎ দিয়ে আমরা বলে দিতে পারি, অর্থাৎ এই 60/28 ছিল যে 15/7, তাহলে 15/7 এই ভগ্নাংশটা অবশ্যই এই 12/9 চাইতে 12/9 চাইতে ক্ষুদ্রতর বা ছোট। এই হয়ে গেল যে আমরা কোনটি বড় কোনটি ছোট আমরা কিন্তু এই চারটা ভগ্নাংশের 4 জোড়া ভগ্নাংশের মধ্যে কিন্তু আমরা তুলনা বের করে ফেললাম। এইভাবেই আমরা খুব সহজে সমহর করে করতে পারি। আর আড়াআড়ি গুণ করে কিভাবে করি সেটা তো প্রথমেই দেখানো হয়েছে। আরেকটা হচ্ছে কাগজে গ্রিড এঁকে, এটা কিন্তু একদম ইজি এটাও। তবে তোমরা সমহর যারা বুঝেছো তারা কিন্তু ইজিলি কিন্তু ওই গ্রিড আঁকার এটা পারবে, কারণ সমহর করার ক্ষেত্রেও কিন্তু সমহর বলছি গ্রিড এঁকে করার ওইখানে কিন্তু সমহর করার বিষয় আছে। ঠিক আছে, গ্রিড এঁকে যে করব আমরা তুলনা করি এখানে কিন্তু সমহর করার বিষয়টা আছে। আশা করছি বুঝতে পেরেছো। আবার আমরা পরবর্তী আলোচনায় যাই। এবারে যে 3 নম্বরে দেখো বলা হচ্ছে নিচের মিশ্র ভগ্নাংশগুলোকে কাগজে গ্রিড এঁকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করো। এই কাগজে গ্রিড আকার এই বিষয়টাও কিন্তু আমি বোর্ডে করে দেখাবো, তোমরা আশা করছি বোর্ডে এটা দেখতে পাবে। এবার আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ সম্পর্কে জানবো। ঠিক আছে, দেখো ভগ্নাংশের যোগ বিয়োগ তো আমরা প্রত্যেকে 5ম শ্রেণীতে শিখেছি, তবে এখানে এখন গ্রিডের সাহায্যে আমরা শিখবো। গ্রিডের সাহায্যে কিভাবে, দেখো এখানে কতগুলো করে দেওয়া আছে। দেখো চলো গ্রিডের সাহায্যে ভগ্নাংশের যোগ বিয়োগের কৌশল জেনে নিই। প্রথমত 3/1 এবং 3/1, যদি এরকম হর একই থাকে তাহলে আমরা যোগ করা একদম সহজ। আমরা আরেকটাই যে যোগফল হবে যে প্রথমে 3 ভাগ করে মোট কয় ভাগ রং করে, এখানে 2 ভাগ রং 1 ঘর রং করেছে, তাই এখানে 3/2 হয়ে যাবে আনসার, একদম ইজি। এটা ইজিলি কেন পারলাম, কারণ হর একই, সমহর করা আছে তাই। তারপর খ নাম্বারটা দেখো, আমরা এটাকে একটু উপরে তুলি। খ নাম্বারটা এখানে বলা হচ্ছে যে 3/2 এবং 5/1 যোগ করব। এখানে কিন্তু ভিন্ন ভিন্ন কিন্তু হর, এই ভগ্নাংশ দুটা কিন্তু আলাদা আলাদা, তাই আমরা এখানে যোগ করার জন্য প্রথমেই আমাদেরকে করতে হবে যে সমহর করে ফেলতে হবে। তাহলে সমহর কিভাবে করে, ওই যে হরের লসাগু নিতে হবে। তাহলে 3 এবং 5-এর লসাগু হচ্ছে 3×5 = 15। এই 15 মানে হচ্ছে আমাদেরকে একটা যে গ্রিড আঁকবো, গ্রিডের মধ্যে ভাগের সংখ্যা হবে যে 15টি, যেটা তোমরা এই যে দেখতে পাচ্ছ এখানে মোট 15টি ভাগ করেছে। তাহলে 15 এবং এখানে উপরে 10 কিভাবে পেয়েছে, আমরা যে লসাগু আমরা যে 15 পেলাম 3 এবং 5-এর, এই 15কে প্রথম ভগ্নাংশের 2 দিয়ে ভাগ করব আমরা। ঠিক আছে, 3×5 = 2 দিয়ে না, সরি, এই যে 3 দিয়ে ভাগ করব। 15কে 3 দিয়ে ভাগ করব, তাহলে 3×5 = 15 পাবো। ওই 5 ভাগফলকে আমরা 5-এর সাথে 2 গুণ করব, তাহলে 5 দিয়ে গুণে 10, এইভাবে এখানে 10 পেয়েছে, যেটা আমরা কিন্তু একটু আগেও ভিডিওর শুরুতেই কিন্তু আলোচনা করেছিলাম এইভাবে। তাহলে 15/10, তাই এখানে 15টা ভাগ এবং 10টা রং করেছে। আর দ্বিতীয় ভগ্নাংশ দেখো 15 হবে যে নিচে এবং উপরে 3 কিভাবে পেল, এই প্রথমত এই 15 লসাগুকে নিচের হর দিয়ে ভাগ করেছে, 3×5 = 15, 3, ওই 3 দিয়ে লব 1কে গুণ করলে 3×1 = 3, তাই এখানে 15টা ভাগ করলো এবং 3 ঘর রং করলো। তাহলে এবার কিন্তু যোগ করা একদম ইজি গ্রিডের সাহায্যে। কেন, কারণ এখানে কিন্তু ভাগের সংখ্যা অর্থাৎ হর একই, ভাগের সংখ্যা একই, তাহলে আমরা 15টা ঘর করলাম, তারপর এখানে 10টা ঘর রং করেছে, এখানে 3টা ঘর রং করেছে, যোগ করলে 10 আর 3-এ 13টা ঘর রং করে দিয়েছে। আর এই যে 15/13 হবে যে আনসার। আর এই যে এখানে যে দেখালো, যে এই যুগটা যে দেখালো 15/10 যোগ 15/3, এটা তো তোমরা 5ম শ্রেণী থেকেই জানো, না জানলে এখন দেখে নাও। জাস্ট আমরা 15 এবং 15 সমহর করে, সমহর যেহেতু তাই এখানে 15 লিখলাম, উপরে 10 আর 3 যোগ করে 13 লিখে দিলাম জাস্ট। এই তাহলে গ্রিডের সাহায্যে করতে গেলে আমাদেরকে প্রথমত ভিন্ন ভিন্ন যদি কি হয় ভগ্নাংশ হয়, অবশ্যই প্রথমত সমহর করে ফেলতে হবে, তাহলে আমরা করতে পারবো। যেমন এখানে দেখো বিয়োগ দেখালো 4/3 4/1, প্রথমত এখানে যেহেতু সমহর করাই আছে একদম ইজিলি আমরা যে ফলাফলের মধ্যে প্রথমত হরের ঘরে 4 লিখে দেব। তারপরে যে এখানে 3 থেকে যে 3টা ঘর রং করা ছিল, এই 3টা থেকে একটা ঘর এই যে বাদ যাবে, তাহলে 2, তাহলে হবে যে কত, একটা ঘর বাদ গেলে এখানে 2। ঠিক আছে, যে কোনো 2টা ঘর, যেহেতু এখানে যে 1, এটা যেহেতু 1 রং করা ছিল এই অংশ, তাই এই অংশটা করে মুছে দিয়েছে, তাই এখানে জাস্ট 2, মানে 4/2। এইভাবে খুব সহজে তোমরা আশা করছি বুঝতে পারছো। এবার আরও কিছু উদাহরণ দেখো বিয়োগের। এই যে দেখো আমরা প্রথমত 4/3 4/1, একদম ইজি। আমরা 3 থেকে 1 বিয়োগ করলে 4/2, এই যে 4/2 একদম ইজিলি আমরা করে নিলাম, এবং গ্রিডের গুলাও তোমরা আশা করছি বুঝতে পারছো। এবার 1 নাম্বারটা দেখো, 1 নাম্বারটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, কারণ এখানে ভিন্ন 2টা কিন্তু, তাহলে ভিন্ন এগুলো কীভাবে করব, প্রথমত 3 এবং 5-এর লসাগু নিব, লসাগু 3×5 = 15, তার মানে মোট
15টা ভাগ করতে হবে আমাদের। তাহলে যে দেখো 15টা গ্রিডের মধ্যে 15টা ভাগ করেছে বা 15টা ঘর করেছে। আর এই যে 15 ভাগের 10, 10 কীভাবে পেলো? যেহেতু লসাগু 15, তাই 15কে 3, এই যে হর প্রথম ভগ্নাংশের হর 3 দিয়ে ভাগ করলে 3 5 15 5 পাই। ওই 5 দিয়ে যদি আমরা লব 2কে গুণ করি তাহলে 5 দিয়ে গুণে 10, তাই এখানে 10কে কী করেছে? 10টা ঘরকে রং করেছে। তারপরে একইভাবে এখানে 15 ভাগের 3, এখানে যেহেতু আবার দেখো যেহেতু 10টা রং করা অংশ থেকে 3টা রং করা অংশ বাদ যাবে, তাহলে এখানে থাকে যে 7, তাহলে 15 ভাগের 7 হবে যে আনসার। আশা করছি খুব সহজে গ্রিডের সাহায্যে তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে তোমরা আশা করছি এখানে যে কতগুলো কাজ দিয়েছে দেখো, এই যে কাজ আমরা এই যে ভিডিওর শেষে চলে আসলাম। এই যে কাজ, গ্রিড 1 নির্দিষ্ট অংশ রং করে ভগ্নাংশের যোগ অথবা বিয়োগের ফলাফল খাতায় লেখো, এইগুলো তোমরা পারবে। আমি এই পুরো বিষয়টা কিন্তু আমি একটা আলাদা ভিডিওতে দেখাবো তোমাদের, যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি এই যে 63 পৃষ্ঠার একক কাজটা আলাদা একটা ভিডিওতে দেখাবো, একটা পর্বে দেখাবো। যদিও বা তোমরা এই যে এখানে যে বইতে যে দেখালো এগুলো বুঝতে পারলে তোমরা এগুলো কিন্তু নিজে নিজে করতে পারবে। তোমরা যারা বুঝে গিয়েছো তারা একটু নিজেরা করার চেষ্টা করো। তাহলে এই ছিল এই পর্বের আলোচনা। তোমরা আশা করছি ভিডিওটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে। এই ষষ্ঠ শ্রেণীর ভিডিওতে কিন্তু কমেন্টস করা যায় না, তাই তোমরা কারো যদি প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, বুঝতে অসুবিধা হয়, তোমরা এই যে ডেসক্রিপশন বক্সে একটা এই যে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা প্রত্যেকে ওই গ্রুপে জয়েন হয়ে নাও এবং ওইখানে তোমাদের স্ক্রিনশট নিয়ে যার যে সমস্যা আছে, শুধু সেটা না, তোমরা এই তোমাদের পড়ালেখা রিলেটেড যে কোনো কিছু তোমরা এখানে পোস্ট করতে পারো, শেয়ার দিতে পারো। ঠিক আছে? তাহলে এই ছিল এই পর্বের আলোচনা। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। আল্লাহ হাফেজ।